সুপ্রিয় টেলি শিক্ষার্থী, রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির টেলি কোচিং এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মীর তালহা জুবায়েদ। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের যারা এএমআইই শিক্ষার্থী সেকশন এ, তাদের জন্য রয়েছে থার্মাল ইঞ্জিনিয়ারিং, এবং যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এএমআইই শিক্ষার্থী তাদের সেকশন বি তে রয়েছে অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স, এবং নতুন সিলেবাসে রয়েছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। এই তিনটি সাবজেক্ট মূলত কোর্স কারিকুলাম এবং বিষয়বস্তু একই, শুধুমাত্র সাবজেক্টের নামগুলো ভিন্ন ভিন্ন। এবং এই সাবজেক্ট তিনটির জন্য আমরা যে টেক্সট বইটি ফলো করছি, থার্মোডাইনামিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ 9th এডিশন, ইউনুস জাঞ্জাল, মাইকেল বোলস, মেহমেদ কানাগলু, এবং এই টেক্সট বুক অফ থার্মাল ইঞ্জিনিয়ারিং আর.এস. খুরমি এবং জে.কে গুপ্তা। আমাদের টেলিকোচিং এ আমরা থার্মাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমেরিকান লেখক ইউনুস জাঞ্জাল, মাইকেল বোলস এবং মেহমেদ কানাগলুর যে থার্মোডাইনামিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ 9th এডিশন, এই টেক্সট বইটিকে আমরা মূল টেক্সট বই হিসেবে ব্যবহার করব, এবং সাথে কিছু ক্ষেত্রে আমরা রেফারেন্স বই হিসেবে থার্মাল ইঞ্জিনিয়ারিং এর টেক্সট বুক অফ থার্মাল ইঞ্জিনিয়ারিং আর.এস. খুরমি এবং জে.কে গুপ্তা তার টেক্সট বইটি আমরা অনুসরণ করব। অক্টোবর 2020 টার্মের এমআই পরীক্ষার্থীদের জন্য, এপ্রিল 2021 টার্মের এমআই পরীক্ষার্থী এবং স্থগিতকৃত এপ্রিল 2020 টার্মের এমআই পরীক্ষার্থীদের জন্য এই ভিডিও লেকচার সমূহ খুবই কার্যকরী, এবং আমরা অত্যন্ত যত্নের সাথে সময় নিয়ে আমরা টেক্সট বইয়ের পাশাপাশি এএমআই পরীক্ষার বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে ভিডিও লেকচারগুলো সাজিয়েছি অত্যন্ত চমৎকারভাবে। ধৈর্য সহকারে আমাদের ভিডিও লেকচারগুলো সংগ্রহ করে পর্যায়ক্রমিকভাবে দেখতে থাকুন। নিশ্চয়ই প্রত্যেকটি অংশই অত্যন্ত চমৎকারভাবে সাজানো আছে এবং আপনার প্রস্তুতি নিতে বেশ ভালো সুবিধা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স এর 9 নম্বর যে প্রশ্ন সমাধানের শীট আমরা ফলো করছি, সেখানে প্রশ্নটি এসেছিল এপ্রিল 2019 টার্মের সেকশন বি এর এএমআই পরীক্ষার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেকশন বি এর পরীক্ষা, যেটি সাবজেক্ট ছিল অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স। প্রশ্নটি ছিল derive an expression for efficiency of an Otto cycle in terms of compression ratio and ratio of specific heats। অর্থাৎ আমরা জানি কম্প্রেশন রেশিওকে আর দিয়ে প্রকাশ করা হয়, এবং স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপের যে রেশিও বা অনুপাত অর্থাৎ সিপি ভাগ সিবি, সেটিকে আমরা কে দিয়ে প্রকাশ করি, অনেক সময় বিভিন্ন বইতে গামা দিয়ে প্রকাশ করা হয়। সো এখানে কম্প্রেশন রেশিও আর এবং গামার সাহায্যে অথবা আর এবং কে এর সাহায্যে আমাদেরকে এফিসিয়েন্সির সমীকরণ বা অটো সাইকেলের কর্মদক্ষতার সমীকরণটি প্রতিপাদন করতে হবে। আমরা যদি অটো সাইকেলের এফিসিয়েন্সির সমীকরণটি প্রথম ধাপে দেখে আসি, সেটি হলো 1 - 1 ভাগ আর টু দি পাওয়ার কে - 1, যেখানে আর হচ্ছে কম্প্রেশন রেশিও বা সংকোচন গুণাঙ্ক বা সংকোচন অনুপাত, এবং আরেকটি হচ্ছে কে হলো এখানে আপেক্ষিক তাপ সমূহের অনুপাত, অর্থাৎ সিপি এবং সিপি। আমরা জানি সিপি মানে হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার বা স্থির চাপে আপেক্ষিক তাপ, এবং সিপি হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। এই সিপি এবং সিভির অনুপাতকে আমরা কোন কোন টেক্সট বইতে কে দিয়ে প্রকাশ করি, কোন কোন টেক্সট বইতে সেটিকে গামা দিয়ে প্রকাশ করা হয়। তো আমাদের প্রশ্নপত্রে কিন্তু এই এপ্রিল 2019 টার্মে যখন প্রশ্ন এসেছিল, তখন এখানে স্পেসিফিক ভাবে কে এর কথা বলে দিয়েছে। তো আমরা যদি আর.এস. খুরমির বইটি ফলো করি, তো সেখানে সিপি এবং সিভির অনুপাতকে গামা দিয়ে প্রকাশ করা হয়েছে, এবং থার্মোডাইনামিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচের টেক্সট অর্থাৎ চ্যাঞ্জেলের টেক্সট বইটিতে এটিকে সিপি বাই সিপি, সিপি এবং সিভির অনুপাতকে কে দিয়ে প্রকাশ করা হয়েছে। তো স্বাভাবিকভাবে বুঝতে আমাদের বাকি নেই যে এফিসিয়েন্সির এই সমীকরণ প্রতিপাদনটি মূলত চ্যাঞ্জেলের বই থেকে করা হয়েছে, এবং আমরা সবসময় বলেছি যে আমাদের এই যে সমীকরণ প্রতিপাদন, সেগুলো আমরা যদি চ্যাঞ্জেলের বই থেকে সমাধান করতে পারি, তবে অঙ্কগুলো যে গাণিতিক সমস্যাগুলি পরীক্ষায় আসে, সেগুলো আমরা করতে সুবিধা হবে, কারণ গাণিতিক সমস্যাগুলো হুবহু চ্যাঞ্জেলের বই থেকে বা চ্যাঞ্জেলের যে টেক্সট বইটি রয়েছে থার্মোডাইনামিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ, সেটি থেকে হুবহু তুলে দেওয়া হয়। তো এক্সপ্রেশন ডেরিভেশন যদি আমরা খুরমির বই থেকে করি আর অঙ্কগুলো যদি করতে হয় চ্যাঞ্জেলের বই থেকে, তখন আসলে সমীকরণ মিল রেখে অঙ্কগুলো সমাধানে যাওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তো যে কারণে আমরা শুরুতেই চেষ্টা করেছি আমাদের এক্সপ্রেশন বা সমীকরণগুলোকে খুরমির বইয়ের সাথে মিল রেখে প্রতিপাদনগুলোকে সহজতর করে চ্যাঞ্জেলের বইটাকে অনুসরণ করা। এই টেকনিকটি ফলো করবেন, এবং আমরা আমাদের যদি সলিউশন শিট দেখেন, সেখানে দেখবেন যে আমরা এক্সপ্রেশন ডেরিভেশনটি অত্যন্ত সহজভাবে উপস্থাপন করেছি, এবং এখানে খেয়াল করে দেখবেন যে মাঝখানে লেখার পরিমাণটা কম, মানে তাত্ত্বিক কথাবার্তা আমরা কমিয়ে দিয়েছি, এবং যেটুকু না লিখলেই নয়, শুধুমাত্র সেটুকু রেখে পর্যায়ক্রমিকভাবে অঙ্কের মতো করে ধারাবাহিকভাবে আমরা
সমীকরণ প্রতিপাদনের দিকে ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে। অনেকটা আপনি যদি বুঝে নেন তাহলে দেখবেন যে এটা অনেকটা ম্যাথমেটিক্স এর মতোই সহজ লাগবে, কারণ আগের ইকুয়েশন থেকে পরের ইকুয়েশনটি ডিরাইভ করা হয়েছে ধারাবাহিকভাবে। তো যে কারণে এখানে মুখস্থ করার তেমন কিছু নেই। প্রথম ধাপে আমরা শুধুমাত্র জাস্ট পরিচয় দিয়েছি, কারণ আমি যখন অটো সাইকেলের এফিসিয়েন্সির সমীকরণ প্রতিপাদন করতে যাব তখন অটো সাইকেলের যে চারটি ধাপ, চারটি প্রসেস নিয়ে অটো সাইকেল গঠিত, সেই চারটি প্রসেসের নাম যদি আমি না রাখি তাহলে প্রথমত আপনি আপনার এই শীট দেখে পড়াটা কঠিন হয়ে যাবে, এবং একই সাথে আপনার হচ্ছে বিভিন্ন নোমেনক্লেচার বা কখন সেটাকে T1 বলা হচ্ছে, V1 বা T2 V2 বলা হচ্ছে, ঠিক সেই সময় কোন থার্মোডাইনামিক প্রসেসটি চলছিল সেটিও বুঝতে আপনার অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য আমরা শুরুতে আমরা পরিচয় দিয়েছি যে আইডিয়াল অটো সাইকেল যে চারটি ইন্টারনালি রিভার্সিবল প্রসেসের সমন্বয়ে গঠিত, সেই চারটি প্রসেস কি কি। আমরা 1 থেকে 2 নাম্বার স্টেটে মধ্যবর্তী যে প্রসেস সেটিকে বলছি আইসেন্ট্রপিক কম্প্রেশন, অর্থাৎ এই পজিশনে আমরা টিএস এবং পিভি ডায়াগ্রাম চিত্রে দেখিয়েছি যাতে কিনা আমাদের ইকুয়েশন ডেরিভেশন সুবিধাজনক হয়। তো আপনি চাইলে এই টিএস এবং পিভি ডায়াগ্রাম পরীক্ষায় এই প্রশ্নের ক্ষেত্রে স্কিপ করতে পারেন, মানে হচ্ছে টিএস এবং পিভি ডায়াগ্রাম না আঁকলেও চলবে। কিন্তু বিগত বছরের প্রশ্ন দেখলে আপনি স্পষ্টত বুঝতে পারবেন যে প্রত্যেকটি সাইকেলেরই টিএস এবং পিভি ডায়াগ্রাম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেটি এই এক্সপ্রেশন ডেরিভেশনের প্রশ্নে যদি নাও আসে, নাও উল্লেখ করতে হয়, তবু দেখা যাবে যে শুধু টিএস এবং পিভি ডায়াগ্রাম আঁকার জন্যই আলাদা একটা 4 মার্কের প্রশ্ন দিতে পারে। তো যে কারণে প্র্যাকটিস করতে হবে, কিন্তু এই প্রশ্নের উত্তর করার সময় আপনি চাইলে টিএস এবং পিভি ডায়াগ্রামটি স্কিপ করতে পারেন। তো আমরা আমাদের আগের লেকচারগুলোতে টিএস এবং পিভি ডায়াগ্রাম আমরা আলোচনা করেছি, যে কারণে আমরা আজকের আলোচনায় আর সেদিকে যাব না। তবে একদম শুরু থেকে আমাদের যদি আমরা পিভি ডায়াগ্রামটি একটু লক্ষ্য করি, এই যে 0 থেকে 1 স্টেট, মানে আমাদের শুরু হয়েছে 1 থেকে। তো প্রাথমিকভাবে সিলিন্ডারের ভেতরে পিস্টনটি টপ ডেড সেন্টার বা টিডিসি থেকে সেটিকে আগে বিডিসি তে আনা হয়, এবং বিডিসি তে আনার পরে সেটি তার সাইকেলের সূচনা ঘটায়। তো 1 নাম্বার স্টেটে আসার পর 1 থেকে 2 এ যাচ্ছে, তখন যে প্রসেস সেটি হচ্ছে কম্প্রেশন, অর্থাৎ সেখানে অধিক প্রেসারে সেটিকে সংকুচিত করা হবে, মানে বিডিসি থেকে পিস্টনটি আবার টিডিসি তে ফিরে আসবে, এবং এই সময় আইসেন্ট্রপিক প্রসেস ঘটবে। এবং আমরা জানি আইসেন্ট্রপিক প্রসেস বলতে বোঝাই রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, যেখানে কিনা হিট কনস্ট্যান্ট থাকে। আর যদি হিট কনস্ট্যান্ট থাকে তো ওই প্রসেসের এন্ট্রপিও কনস্ট্যান্ট থাকে। হিট বাড়লে এন্ট্রপি বাড়ে, হিট কমলে এন্ট্রপি কমে, অর্থাৎ হিট অ্যাডিশন হলে তখন এন্ট্রপি ইনক্রিজ হবে, হিট রিজেকশন হলে এন্ট্রপি হ্রাস পাবে। এবং আমরা বলছি আইসেন্ট্রপিক প্রসেস বলতে এমন একটি থার্মোডাইনামিক প্রসেস বা আইডিয়ালাইজড থার্মোডাইনামিক প্রসেসকে বোঝায় যখন কিনা এটাতে হিট কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ এটা একটি অ্যাডিয়াবেটিক প্রসেস এবং অ্যাজ ওয়েল অ্যাজ রিভার্সিবল। সো রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসকে আমরা বলে থাকি আইসেন্ট্রপিক প্রসেস, এবং যখন সেটি অ্যাডিয়াবেটিক হয় দ্যাট মিন্স হিট কনস্ট্যান্ট থাকে, দ্যাট মিন্স এন্ট্রপি কনস্ট্যান্ট থাকবে। যে কারণে এখানে এন্ট্রপির পজিশনটা কিন্তু ঠিক হরাইজন্টাল রেখা বরাবর কিন্তু মূল বিন্দু ও থেকে আমাদের দূরত্ব দুটোর 1 এবং 2 নাম্বার স্টেট দুটোরই অবস্থান আমাদের এক্স অক্ষের উপরে একই বিন্দুতে। তার মানে হচ্ছে 1 নাম্বার স্টেট এবং 2 নাম্বার স্টেট, এই দুটো স্টেটের মধ্যবর্তী সময়টুকুতে এন্ট্রপি স্থির থাকে, হিট স্থির থাকে, এবং এটা একটি রিভার্সিবল প্রসেস। তো এবার 2 থেকে 3 এ যখন যাচ্ছে তখন হিট এডিশন হচ্ছে। আমরা জানি যখন হিট অ্যাড করা হয় তখন এন্ট্রপি বৃদ্ধি পায়। তো স্বাভাবিকভাবে 2 থেকে 3 এ আমাদের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, এবং সে কারণে এন্ট্রপির পজিশন কিন্তু 2 ছিল এই পজিশনে এবং 3 হচ্ছে এই পজিশনে। দ্যাট মিন্স এন্ট্রপির মান ইনক্রিজ হয়েছে। যেহেতু আমরা জানি হিট অ্যাডিশন হলে এন্ট্রপি বৃদ্ধি পাবে, হিট রিজেকশন হলে এন্ট্রপি হ্রাস পাবে। এবং 3 থেকে 4 এ আমরা দেখতে পাচ্ছি আবার আইসেন্ট্রপিক প্রসেস, মানে তখন হিট কনস্ট্যান্ট, অর্থাৎ 3 থেকে 4 এ এন্ট্রপি কনস্ট্যান্ট থাকবে। সেই কারণে এটার ভার্টিক্যাল রেখা আমরা যদি লম্ব টানি তাহলে হরাইজন্টাল রেখা এস এর উপরে ঠিক একই বিন্দুতে অবস্থান করছে। এবং এখানে যদি আমরা দেখি যে আইসেন্ট্রপিক যেহেতু এক্সপানশন মানে আয়তন বৃদ্ধি করা, সো আয়তন দেখানো হয়েছে এই পজিশনে, অর্থাৎ মূলবিন্দু ও থেকে এই পজিশন, অর্থাৎ যেহেতু এটা হলো আয়তনের কার্ভ, হরাইজন্টাল এক্সিস বা এক্স এক্সিস বরাবর আয়তনকে দেখানো হয়েছে। সো প্রাথমিকভাবে আয়তন ছিল টিডিসি তে, যেহেতু এক্সপানশন ঘটছে, অর্থাৎ এক্সপানশন হলে পিস্টনটি টিডিসি থেকে ধীরে ধীরে মুভ করে বিডিসি তে পৌঁছাবে, যে কারণে 3 নাম্বার পজিশন থেকে মুভ করে সেটি 4 নাম্বার পজিশনে আসছে। এবং যখন
আয়তন প্রসারিত করা হয় তখন ধীরে ধীরে চাপও রিডিউস বা কমতে থাকে। অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমে এবং চাপ কমালে আয়তন বাড়ে, বা অন্যভাবে বললে আয়তন বাড়ালে চাপ কমে যায়, যে কারণে চাপ এবং আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। যে কারণে 3 থেকে 4 যখন আইসেন্ট্রপিক এক্সপানশন হয়েছে, এক্সপানশনের ফলে ভলিউম এক্সপান্ড হবে বা সম্প্রসারিত হবে, বিধায় চাপ রিডিউস হয়ে সেটি এই পজিশনে আসবে। এবং যেহেতু এটা আইসেন্ট্রপিক মানে হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক, সে কারণে হিট কনস্ট্যান্ট এবং এনট্রপি কনস্ট্যান্ট অর্থাৎ 3 থেকে 4 এনট্রপির এই কার্ভের বরাবর সেটি ভার্টিক্যালি স্ট্রেইট রেখা। এবং সবশেষে আসছে কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। অর্থাৎ এখানে যেহেতু 4 থেকে 1 ভলিউম কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ভলিউমের রেখাটি অর্থাৎ বিটিসিতেই পিস্টনটি অবস্থান করবে 4 থেকে 1 সেটির ভলিউমের কোনো পরিবর্তন হবে না, বিধায় সেটি ভার্টিক্যাল কার্ভ হয়েছে রেসপেক্টিভ টু দি হরিজন্টাল এক্স অ্যাক্সিস বা ভলিউম অ্যাক্সিস। এবং যেহেতু হিট রিজেকশন, আমরা জানি হিট রিজেক্ট হলে সেখানে হিট যখন কমে যায় তখন এনট্রপির মানও হ্রাস পায়। অর্থাৎ 4 থেকে 1 যেহেতু হিট রিজেকশন হয়েছে, সো 4 থেকে 1 অবশ্যই এনট্রপির মানও কমে যাবে। 4 নম্বর অবস্থানে থাকাকালীন তার এনট্রপির মান ছিল এই পর্যন্ত, অর্থাৎ আমাদের মাপতে হবে মূল বিন্দু এই পজিশন থেকে এই পর্যন্ত, তার মানে আমাদের এনট্রপির মান ছিল এতখানি। এখন 1 নম্বর পজিশনে যখন আসলো তখন আমাদের আসলে এনট্রপির মান হচ্ছে এইটুকু, অর্থাৎ মূল বিন্দু থেকে এই পর্যন্ত হচ্ছে এনট্রপির মান। অর্থাৎ 4 থেকে 1 নাম্বার স্টেটে আসার সময় হিট রিজেকশনের ফলে তার এনট্রপি রিডিউস হবে, কিন্তু যেহেতু কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ ভলিউমের কার্ভের ওই জায়গাটায় সেটি ভার্টিক্যাল। সো এখান থেকে 0 থেকে 1 নম্বর পজিশনে এটা আসলে দেখানো হয়েছে যে পিস্টন সিলিন্ডারের মধ্যে টিডিসি থেকে বিটিসিতে বা বিটিসি থেকে টিডিসিতে মুভ করে বা যাতায়াত করে, এই জন্য ডাবল অ্যারো মানে লেফট অ্যারো এবং রাইট অ্যারো উভয়টি কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে রাইট অ্যারো দেখানো হয়েছে, এখানে লেফট অ্যারো, কারণ সিলিন্ডারের ভেতরে পিস্টনটি বিটিসি থেকে টিডিসিতে বা টিডিসি থেকে বিটিসিতে মুভ করতে পারবে। তো আমাদের এফিসিয়েন্সি ইকুয়েশন ডেরিভেশন করার সময় আমরা যেটা করেছি সেটা হলো আমরা প্রথমে আমাদের এই এক্সপ্রেশনে বা এই সমীকরণ প্রতিপাদনে যে সকল রাশিগুলো ব্যবহার করেছি সেগুলোর সবার নামের তালিকা আমরা এখানে দিয়েছি। তো স্বাভাবিকভাবে স্টেট 1 এ যে সকল রাশিগুলো আছে, যেমন আমাদের এখানে 3টা রাশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে টেম্পারেচার, একটা ভলিউম এবং আরেকটা হলো ইন্টারনাল এনার্জি অফ দা সিস্টেম। অর্থাৎ টি, ভি এবং ছোট হাত মানে যেটা হলো লোয়ার কেস ইউ, এটা হলো ইউনিট মাস বেসিসে যখন আমরা প্রকাশ করি তখন ইন্টারনাল এনার্জিকে লোয়ার কেস ইউ দিয়ে প্রকাশ করি, আপার কেস ইউ দিয়ে প্রকাশ করি যখন সেটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি রিপ্রেজেন্ট করা হয় ইউনিট মাস বেসিসে রিপ্রেজেন্ট না করে। তো T1 V1 E1 বলতে আমরা স্টেট 1 এর টেম্পারেচার, ভলিউম এবং ইন্টারনাল এনার্জি কে প্রকাশ করে থাকি। একইভাবে T2 V2 U2 T3 V3 U3 T4 V4 U4, এই যে চারটা স্টেটের যে 3টা করে কোয়ান্টিটি সেগুলোকে আমরা ভেঙে ভেঙে দেখিয়েছি সৌন্দর্যের স্বার্থে। কিন্তু যখন আপনি পরীক্ষায় লিখবেন তখন T1, V1, E1 ইকুয়াল টু টেম্পারেচার, ভলিউম, ইন্টারনাল এনার্জি এট স্টেট 1। একইভাবে T2, V2, U2 ইকুয়াল টু টেম্পারেচার, ভলিউম, ইন্টারনাল এনার্জি এট স্টেট 2। এইভাবে টেম্পারেচার, ভলিউম, ইন্টারনাল এনার্জি এট স্টেট 3 প্রকাশ করবেন T3 V3 U3 দিয়ে, মাঝখানে কমা দিয়ে, এবং একইভাবে টেম্পারেচার, ভলিউম, ইন্টারনাল এনার্জি এট স্টেট 4 সেটিকে T4 U4 V4 T4 V4 এবং U4 দিয়ে। এরপরে আসছে হিট অ্যাবজর্পশনের পরিমাণ কিউ ইন, অর্থাৎ ইনপুট হিটের পরিমাণ, আর অ্যামাউন্ট অফ হিট রিজেকশন সেটি হচ্ছে কিউ আউট, এবং সিপি হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে আপেক্ষিক তাপ, এবং সিভি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে আপেক্ষিক তাপ, এবং আর হলো কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও অর্থাৎ আমাদের যে কম্প্রেশন হয়েছে অর্থাৎ V1 ভাগ V2 সেটিকে আমরা আর দিয়ে প্রকাশ করছি কম্প্রেশন রেশিও। যেহেতু আমাদের কম্প্রেশনটা ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি যে 1 আর 2 নাম্বার স্টেটে কম্প্রেশন হয়েছে, আর কোথাও কিন্তু কম্প্রেশন হয়নি। তো যেহেতু এটি কম্প্রেশন ঘটেছে 1 আর 2 তে, অর্থাৎ কম্প্রেশন রেশিওটা হবে মূলত ভলিউম V1 আর V2 এর মধ্যে। সো আমরা জানি যে প্রাথমিক ভলিউম ডিভাইডেড বাই লাস্ট ভলিউম, এই দুটোর অনুপাতকে আমরা বলি কম্প্রেশন রেশিও। সো যে কারণে R ইকুয়াল টু V1 ভাগ V2 সেটি এখানে দেখানো হয়েছে যে কম্প্রেশন রেশিও R হচ্ছে V1 এবং V2 এর অনুপাত। এখন ধরা যাক কোন একটা সাইকেলে যদি ধরা যাক আইসেন্ট্রপিক এক্সপানশনটা 3 আর 4 এ না হয়ে এখানে যদি হতো আইসেন্ট্রপিক কম্প্রেশন, তাহলে আমাদের কম্প্রেশন রেশিও R ইকুয়াল টু হতো V3 ভাগ V4, অর্থাৎ প্রাথমিক ভলিউম ডিভাইডেড বাই লাস্ট ভলিউম, এই দুটো অনুপাতকে আমরা বলছি কম্প্রেশন রেশিও। তাহলে এই জিনিসটি মাথায় রাখতে হবে যে আমাদের যেহেতু কম্প্রেশনটি ঘটেছে 1 আর 2 তে, অতএব 1 আর 2 এর ভলিউমের অনুপাতই হবে কম্প্রেশন রেশিও। সো যদি কোনো বইতে টেক্সট বইতে অটো সাইকেলকে আইসেন্ট্রপিক কম্প্রেশন যদি 4-1
স্টেটের মধ্যে দেখাই, তাহলে আপনার কম্প্রেশন রেশিও হবে V4 ডিভাইডেড বাই V1। অতএব ঠিক আপনি যেভাবে সাইকেলটিকে ডেসক্রাইব করছেন সেটির উপরেই আসলে নির্ভর করবে যে V1 বাই V2 হবে, না V2 বাই V3 হবে, না V3 ভাগ V4 হবে, নাকি V4 ভাগ V1 হবে। সো কোন টেক্সট বইতে যদি কম্প্রেশন রেশিও R ইকুয়াল টু V2 ভাগ V1 লেখে, আবার কোন বইতে যদি V3 ভাগ V4 লেখে, কোন টেক্সট বইতে V4 ভাগ V1 লেখে, কোনটা সঠিক কোনটা ভুল সেটিতে যাবেন না। আপনাকে বুঝতে হবে যে যেভাবে আপনি অটো সাইকেলকে ডেসক্রাইব করেছেন সেইভাবেই আসলে এই রাশিগুলোর মান নির্ভর করে। তো এই জন্য বিভিন্ন টেক্সট বইতে আপনি কম্প্রেশন রেশিওর যে অংশ বা কম্প্রেশন রেশিও আর সমান যে V1 বাই V2 সেটি আসলে ইউনিভার্সাল ট্রুথ না। এটা নির্ভর করছে আপনার করেসপন্ডিং সাইকেলের উপরে এবং আপনার সাইকেলের প্রসেসটি কোন স্টেট থেকে কোন স্টেটে বিস্তৃত। তাহলে আমরা যে চ্যাঞ্জেলের টেক্সট বইটি ফলো করেছি সেখানে অটো সাইকেলের যে 4টি প্রসেস সেটিতে কম্প্রেশন প্রসেস দেওয়া হয়েছিল 1:2, তাতে 1:2 এর অনুপাতটাই বা 1:2 এর ভলিউমের অনুপাতটাই হবে আমাদের কম্প্রেশন রেশিও। এখন আমরা চলে যাই আমাদের, তো এই পর্যন্ত পরিচয়। তো স্বাভাবিকভাবেই আমরা যদি আইসেন্ট্রপিকের ব্যাপারটা দেখি যে 1 থেকে 2 নাম্বার প্রসেস এবং 3 থেকে 4 নাম্বার প্রসেসটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস, এবং আমরা জানি আইসেন্ট্রপিক বা অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার এবং ভলিউমের যে সম্পর্ক সেটি হচ্ছে এরকম যে 1:2 যদি হয় তাহলে 1:2 এর ক্ষেত্রে যেটি আমাদের T1 বাই T2 যদি আমরা তাপমাত্রার অনুপাত যদি দেখি তাহলে T1 ভাগ T2 ইকুয়াল টু V2 ভাগ V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসে বা আইসেন্ট্রপিক প্রসেসে টেম্পারেচার এবং ভলিউমের সম্পর্কের সমীকরণ। যে টেম্পারেচার 1 ভাগ টেম্পারেচার 2 যদি হয় তাহলে ভলিউমের ক্ষেত্রে হবে সেটা V2 ভাগ V1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1, বা এখানে K মাইনাস 1, যেখানে কিনা K বলতে আমরা বোঝাই CP ভাগ CV, গামা বলতেও আমরা বোঝাই CP ভাগ CV। আপনি যদি খুরমির বই দেখেন তাহলে ওখানে গামা পাবেন। তো অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচার এবং ভলিউমের যে সম্পর্ক T1 ভাগ T2 ইকুয়াল টু V2 ভাগ V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সেটিকে আমরা এখানে ব্যবহার করেছি। সো একইভাবে যেহেতু আমরা দেখতেছি যে V2 আর V3 সমান এবং V4 আর V1 সমান, আমরা যদি এখানে পিভি ডায়াগ্রাম দেখি তাহলে বুঝতে পারবো। পিভি ডায়াগ্রামে লক্ষ্য করেন যে এই জায়গাটায় যে 4 নাম্বার স্টেটে ভলিউম V4 এবং V1 একইভাবে V3 আর V2 একই, কারণ এই দুটোর লম্ব রেখা সব তখন কিন্তু পিস্টনটি TTC তে অবস্থান করছে। অতএব V2 আর V3 সমান আর V4 আর V1 সমান। সো এই জন্য আমরা এখানে V2 আর V3, V4 আর V1 যেহেতু সমান, তাহলে V2 এর পরিবর্তে আমরা V3 লিখতে পারি। যেহেতু V2 আর V3 পরস্পর সমান, V1 আর V4 সমান, অতএব আমরা V1 এর পরিবর্তে V4 লিখতে পারি। এখন V3 আর V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1, অর্থাৎ যখন এখানে 2 তখন T এর ক্ষেত্রে T2 নিচে হবে, আর নিচে যদি V1 থাকে T1 উপরে হবে। তো এখানে যেহেতু V3 উপরে, অতএব V আর T এর সম্পর্ক যদি আমরা দেখি যে নিচে যেহেতু V4 অতএব উপরে হবে T4, উপরে যেহেতু V3 নিচে হবে T3, কারণ আমরা জানি T4 বাই T3 ইকুয়াল টু V3 ভাগ V4 টু দি পাওয়ার K মাইনাস 1, কারণ এই 3 এবং 4 নাম্বার প্রসেসটিও অ্যাডিয়াবেটিক প্রসেস বা আইসেন্ট্রপিক প্রসেস। সো এই জায়গা থেকে আমরা পেলাম T1 ভাগ T2 ইকুয়াল টু T4 ভাগ T3, যেখানে কিনা আমরা এই T3 কে যদি আমরা বাম পাশের সমানের সমীকরণের বাম পাশে নিয়ে আসতে চাই তাহলে স্থান বদল করা হচ্ছে, মানে এই ডান পাশে যদি নিচে থাকে বাম পাশে সেটি যাবে উপরে, একইভাবে বাম পাশে যদি সেটি উপরে থাকে তাহলে সেটা সমানের ডান পাশে নিয়ে আসলে নিচে বসবে, যে কারণে T3 উপরে বসলে এবং T1 সমীকরণের ডান পাশে বা সমানের ডান পাশে নিচে স্থান পেল। সো আমরা এখানে পেলাম T3 ভাগ T2 ইকুয়াল টু T4 ভাগ T1। এই সম্পর্কটি আমরা পরবর্তীতে ব্যবহার করব। এখন খেয়াল করেন যে যখন কনস্ট্যান্ট ভলিউমে আমরা লক্ষ্য করছি যে এই 2 থেকে 3 এবং 4 থেকে 1 এই দুটো প্রসেস ঘটেছে কিন্তু কনস্ট্যান্ট ভলিউমে, এবং আমরা জানি যে যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে সেখানে ওয়ার্ক ডান হয় 0। কনস্ট্যান্ট ভলিউমে যদি কোনো থার্মোডাইনামিক প্রসেস ঘটানো হয় তাহলে সেটিতে ওয়ার্ক ডান হয় 0। সো 2 থেকে 3 এবং 4 থেকে 1 এই দুটো প্রসেসে যে হিট অ্যাডিশন হচ্ছে কিংবা হিট রিজেকশন হচ্ছে সেখানে আসলে কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। সো নো ওয়ার্ক ইজ ইনভলভড ডিউরিং টু হিট ট্রান্সফার প্রসেস। আমরা বাইরে থেকে সিস্টেমে হিট ইন্ট্রোডিউস করেছি, আবার সিস্টেম থেকে বাইরে হিট রিজেক্ট করেছি। এই যে সিস্টেমের ভেতরে বা সিস্টেমের বাইরে যে হিট অ্যাডিশন বা হিট রিজেকশন হয়েছে, যে হিট ট্রান্সফার প্রসেস ঘটেছে সেই সময় কোনো ওয়ার্ক ডান হবে না, যেহেতু সেই প্রসেস দুটি ঘটানো হয়েছে কনস্ট্যান্ট ভলিউমে। মনে রাখতে হবে কনস্ট্যান্ট ভলিউমে কোনো কাজ ঘটে না। সো আমরা যদি এখন হিট ট্রান্সফার বের করি যে কি পরিমাণ হিট ইনপুট নেওয়া হয়েছিল এবং কি পরিমাণ হিট রিজেক্ট করা হয়েছে, তাহলে সেখানে আমরা যেহেতু ওয়ার্ক ডান 0
তার মানে যতটুকু হিট অ্যাডিশন হয়েছে সেটা বেসিক্যালি তার ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সাহায্য করেছে। সো আমরা যদি দেখি যে হিট অ্যাডিশন হয়েছে কোন কোন প্রসেসে 2 থেকে 3, তাহলে 2 থেকে 3 এ হিট অ্যাডিশন অর্থাৎ কিউ ইন হবে 2 আর 3 এর সম্পর্ক। সো এখানে ইন্টারনাল এনার্জি এট থার্ড স্টেট মাইনাস ইন্টারনাল এনার্জি এট 2 স্টেট। কারণ কি এখানে আমরা জানি যে যখন সিস্টেমে হিট ইনপুট দেওয়া হয় তখন সিস্টেম সেটির কিছু অংশ কাজে পরিণত করে এবং বাকিটা তার ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে সাহায্য করে। যেহেতু অভ্যন্তরীণ শক্তি এখানে পুরোটা পরিবর্তন হচ্ছে, কোনো ওয়ার্ক ডান নেই, ওয়ার্ক ডান যেহেতু শূন্য, তার মানে ইন্টারনাল এনার্জিতেই পুরো ইনপুট এনার্জিটা বা ইনপুট হিটটা ব্যবহৃত হচ্ছে, যে কারণে হিট অ্যাডিশনের আগে যে ইন্টারনাল এনার্জি ছিল এবং পরে যে ইন্টারনাল এনার্জি, এই দুটোর পরিবর্তন আমরা যদি বা পার্থক্য বের করি তখনই আমরা ইনপুট হিট পাচ্ছি, কারণ এখানে কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। যতটুকু হিট ইনপুট হিসেবে দেয়া হচ্ছে তার পুরোটাই সিস্টেমের ইন্টারনাল এনার্জি পরিবর্তনে কাজে লাগছে, যে কারণে কিউ ইন এখানে বের করেছি U3 মাইনাস U2। একইভাবে কিউ আউট আমরা বের করেছি U4 মাইনাস U1, কারণ হিট রিজেকশন হচ্ছে 4 আর 1 নাম্বার, 4-1 প্রসেস, অতএব যেখানে যা কিছু হবে 4 আর 1 এর মধ্যে, অতএব U4 মাইনাস U1। এবং আমরা জানি ইউ সমান সিভি এবং টি এর গুণফল, অর্থাৎ তাপমাত্রার গুণফল, ইন্টারনাল এনার্জি আমরা যদি বের করি, তো সেখানে আমরা U3 ইকুয়াল টু CVT3, U2 ইকুয়াল টু CVT2 উভয় পক্ষ থেকে যেহেতু সিভি কমন আছে আমরা সিভি কমন নিলাম, তাহলে আমরা কিউ ইন এর যে সমীকরণ সেটি পেলাম CV ইনটু T3 মাইনাস T2। একইভাবে এখানেও তাই, U4 সমান CVT4, U1 সমান CVT4, উভয় থেকে CV কমন নিলাম, আমরা পেলাম CV ইনটু T4 মাইনাস T1, কিউ আউটের সমীকরণ। এখন আমরা জানি যে থার্মাল এনার্জি অফ দ্য আইডিয়াল অটো সাইকেল আন্ডার দি কোল্ড এয়ার স্ট্যান্ডার্ড অ্যাজাম্পশনস। আইডিয়াল অটো সাইকেলের যে থার্মাল এফিসিয়েন্সি, আমরা জানি থার্মাল এফিসিয়েন্সি কর্মদক্ষতা সমান নেট ওয়ার্ক ডান ডিভাইডেড বাই ইনপুট হিট, সো ডব্লিউ নেট মাইনাস কিউ ইন। এবং আমরা জানি নেট ওয়ার্ক ডান হচ্ছে ইনপুট হিট এবং আউটপুট মানে হিট অ্যাডিশন এবং হিট রিজেকশনের যে পার্থক্য, অর্থাৎ সিস্টেম ইনপুট হিট নেয়, অর্থাৎ ইনপুট হিসাবে সে হিট নেয় এবং কিছু অংশ সে কাজে পরিণত করে, বাকিটা সে রিজেকশন করে, হিট রিজেকশন করে। সো কতটুকু হিট ইনপুট নিয়েছিল এবং কতখানি হিট সে রিজেক্ট করেছে, এই দুটোর বিয়োগফলই আসলে নেটওয়ার্ক ডান। সো সেটি এখানে দেখানো হয়েছে যে নেটওয়ার্ক ডান ইকুয়াল টু কিউ ইন মাইনাস কিউ আউট। সেখান থেকে আমরা সমীকরণটি রিপ্লেস করলাম যে ডব্লিউ নেট এর পরিবর্তে কিউ ইন মাইনাস কিউ আউট। এখন যেহেতু কিউ ইনটা উভয় নিচে ভাগাকার আছে, অতএব ইন্ডিভিজুয়ালি আমরা ভাগাকারে সরিয়ে দিলাম এবং মাঝখানে মাইনাস ছিল সেটি এখানে উল্লেখ করলাম। তো কিউ ইন কাটাকাটি হয়ে এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস কিউ আউট ভাগ কিউ ইন। সো কিউ আউট এর যে সমীকরণ, কিউ আউট সমান আমরা দেখেছি C4 ইনটু T4 মাইনাস T1, আর কিউ ইন সমান C4 ইনটু T3 মাইনাস T2, সেই সমীকরণ দুটি আমরা এখানে রিপ্লেস করলাম এবং কিউ আউট এর স্থলে আমরা দিলাম C4 ইনটু T4 মাইনাস T1 এবং কিউ ইন এর জায়গায় লিখলাম C4 ইনটু T3 মাইনাস T2। উভয় পক্ষ থেকে, উপর থেকে এবং নিচ থেকে সিভি অংশটি কাটা গেল, ফলে আমরা পাচ্ছি 1 মাইনাস T4 মাইনাস T1 ভাগ T3 মাইনাস T2। এখন এই যে T1 আছে এখানে যেমন T2 আছে, আমরা যদি T2 টা নিচ থেকে কমন নিই এবং T1 টি উপর থেকে কমন নিই, সেই কাজটি এখানে করা হয়েছে যে T1 উপর থেকে কমন নেওয়া হয়েছে এবং নিচ থেকে T2 কমন নেওয়া হয়েছে। সো উপর থেকে যদি আমি T1 কমন নিই তাহলে লক্ষ্য করবেন যে T4 মাইনাস T1 থেকে যদি T1 কমন নেওয়া হয়, এই জায়গা থেকে যদি আমি T1 কমন নিই তাহলে এই T1 কমন নিলে এই T1 এর স্থলে 1 থাকতেছে, সেটি এখানে আমরা লিখলাম। কিন্তু T4 থেকে আপনি কিভাবে T1 কে কমন নেবেন? তখন হয় কি যে কোনো রাশি যদি না থাকা সত্ত্বেও আপনি কমন নেন, তখন যেটি করা হয় ওই রাশি দিয়ে ভাগ করতে হয়। তো T4 এর মধ্যে যেহেতু T1 নেই তবুও আপনি কমন নিয়েছেন, অর্থাৎ T1 দিয়ে ভাগ করে দিলে এই উপর নিচ কাটাকাটি হয়ে আবার T4 টাকে ফিরে পাওয়া যায়, যে কারণেই T1 না থাকা সত্ত্বেও T4 এর কাছ থেকে যখন T1 কমন নিয়েছেন T1 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক সেম ঘটনাটি আমরা নিচেও ঘটিয়েছি যে এখানে লক্ষ্য করবেন T3 মাইনাস T2, অর্থাৎ এখান থেকে যদি আমি T2 কমন নিতে চাই তাহলে T2 এর স্থলে 1 হবে, যেহেতু T2 কমন নিয়ে ফেলেছি, কিন্তু T3 তে T2 নাই বিধায় T3 কে T2 দিয়ে ভাগ করে দিলে আমরা আবার ওই T3 কে ফেরত পাবো, অতএব T2 কমন নেওয়ার ফলে আমরা পেলাম T3 ভাগ T2 মাইনাস 1। সো এই যে আমাদের T4 ভাগ T1, আমরা জানি T4 ভাগ T1 সমান হচ্ছে T3 ভাগ T2, যেটি আমরা এখানে পেয়েছি যে T4 ভাগ T1 ইকুয়াল টু T3 ভাগ T2। অতএব আমরা এখানে T4 ভাগ T1 এর পরিবর্তে আমরা এখন T2 ভাগ T3 ভাগ T2 রিপ্লেস করতে পারি, যে T4 ভাগ T1 ইকুয়াল টু T3 ভাগ T2। সেটি এখানে যখন রিপ্লেস করলাম তখন সেইভাবে উপরের অংশ এবং নিচের ব্র্যাকেটের অংশটা, অর্থাৎ এই অংশটি এবং
নিচের এই অংশটি সমান হয়ে গেল। এখন আমরা কাটাকাটি করতে পারবো ফলে T1 এবং T2 এর অনুপাতটি থাকলো, অতএব আমরা ইটা টিএইচ অটো সমান 1 মাইনাস T1 ভাগ T2 আমরা পেলাম। তো আমাদের প্রশ্নে যখন এফিসিয়েন্সি সমীকরণ প্রতিপাদন করতে বলেছে তখন বলে দিয়েছে কম্প্রেশন রেশিও এবং কে এর সাহায্যে আমাদেরকে রাশিমালাটি দেখাতে হবে। সেটা যদি মেনশন না করে দিত তাহলে আপনি এইটুকু সমীকরণ প্রতিপাদন করে দিয়ে এখানেই শেষ করে দিতে পারবেন যে দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন ফর দ্য এফিসিয়েন্সি অফ অ্যান অটো সাইকেল, যে ইটা টিএইচ অটো ইকুয়াল টু 1 মাইনাস T1 ভাগ T2। কিন্তু যেহেতু এটা আর এবং কে এর সাহায্যে প্রকাশ করতে বলেছে ফলে আমাদেরকে আরো 3টা লাইন এক্সট্রা করতে হবে। কি 3টা লাইন? T1 এবং T2 এর সাথে যে সম্পর্ক আমরা জানি T1 ভাগ T2 ইকুয়াল টু V2 ভাগ V1 টু দি পাওয়ার k মাইনাস 1, সেটি এখানে করা হয়েছে T1 ভাগ T2 ইকুয়াল টু V2 ভাগ V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, সেটি এখানে রিপ্লেস করা হয়েছে। এখন আমাদের যেটা আর এ যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে V2 ভাগ V1 দিয়ে প্রকাশ করলে হবে না, বরং V1 ভাগ V2 করতে হবে। যে কারণে V1 ভাগ V2 করার জন্য আমি এই V2 কে V1 এর নিচে পাঠাতে গেলে আমি উপরে 1 দিতে হবে, যে V2 ভাগ V1 এটির পরিবর্তে আমি যদি V2 কে উপর থেকে নিচে নামাতে চাই তাহলে উপরে লিখতে হবে 1। সো 1 ভাগ V1 ভাগ V2। আর যেহেতু পাওয়ার k টু দি পাওয়ার মানে টু দি পাওয়ার k মাইনাস 1 ছিল, সো 1 এর পাওয়ারও k টু দি পাওয়ার মানে টু দি পাওয়ার k মাইনাস 1 এবং V1 ভাগ V2 এর পাওয়ারও k টু দি পাওয়ার 1 লিখেছি আসলে। বাট 1 এর উপরে পাওয়ার যা কিছুই হোক সেটি 1 হবে, সে কারণেই সেটিকে আর আমরা লিখি নাই। যে কারণে 1 টু দি পাওয়ার k মাইনাস 1 এবং V1 ভাগ V2 টু দি পাওয়ার k মাইনাস 1 কে সরলীকরণ করে আমরা লিখেছি 1 ভাগ V1 ভাগ V2 টু দি পাওয়ার k মাইনাস 1, এবং আমরা জানি V1 ভাগ V2 সমান r, সে কারণেই আমরা V1 ভাগ V2 এর পরিবর্তে r লিখেছি। এবং আমরা যে থার্মাল এফিসিয়েন্সি পেলাম মোটরসাইকেলের সবশেষে সেটি হচ্ছে 1 মাইনাস 1 ভাগ r টু দি পাওয়ার k মাইনাস 1, যেখানে k হচ্ছে আপেক্ষিক তাপের অনুপাত অর্থাৎ সিপি এবং সিভি এই দুটোর অনুপাত, আর r টা হচ্ছে কম্প্রেশন রেশিও অর্থাৎ V1 ভাগ V2। এই ছিল আমাদের অটো সাইকেলের যে থার্মাল এফিসিয়েন্সি সেটির সমীকরণ। এবং এটি দেখতে আকারে বড় মনে হচ্ছে, এই যে পরিচয় পর্ব, যদি আপনি এই পরিচয় পর্বগুলো নাও দেন তাহলে আপনার লেখা অনেক কমে গেল, এবং এরপর শুধু ইকুয়েশন ডেরিভেশন, ইভেন মাঝখানে এইটুকু কথা লেখা আছে, আপনি চাইলে সেই কথাগুলোও বাদ দিতে পারেন। জাস্ট এখানে লিখলাম থার্মাল এফিসিয়েন্সি, এখানে কিচ্ছু লিখতে হবে না, জাস্ট লিখে দেন কিউ ইন কিউ আউট। বাট দুই একটা কথা যদি না লেখা হয় তখন এক্সপ্রেশন ডেরিভেশনটা আসলে স্মার্টার হয় না, সে কারণে আমাদেরকে এই ফরম্যাটে সাজাতে হবে। তো আমাদের এই ছিল অটো সাইকেলের যে থার্মাল এফিসিয়েন্সির সমীকরণ, এবং সেটি আমাদের এমআই পরীক্ষার জন্য দারুণ গুরুত্বপূর্ণ, অতএব খুব মনোযোগের সাথে এই সমীকরণটি চর্চা করতে হবে। এবং এই এক্সপ্রেশন ডেরিভেশনটি যদি আপনি বুঝতে পারেন, কোথায় T1 কোথায় T2 কোথায় V1 কোথায় V2, সেটি যদি আপনি বুঝতে পারেন তবে আপনার জন্য অটো সাইকেলের অঙ্কগুলো সমাধান করা বা গাণিতিক সমস্যাগুলি সমাধান করাটা অত্যন্ত সহজ হবে। তো রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমি প্রতিনিয়ত চেষ্টা করছে সময় নিয়ে অনেক স্ট্যান্ডার্ড ভাবে আপনাদেরকে এই থার্মাল ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স বা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স সাবজেক্টটিতে পাশের উপযোগী ম্যাটেরিয়ালস প্রস্তুত করতে। আমাদেরকে সময় দিন, আমরা আপনার জন্য কাজ করছি, আপনাদের জন্য কাজ করছি। যত সময় দেবেন তত আমাদের ম্যাটেরিয়ালস গুলো আরো স্ট্যান্ডার্ড হবে এবং যত্ন সহকারে এই পুরো কোর্সটি আমরা কভার করতে পারবো। এবং সেই জন্য ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির সাথেই থাকুন।